আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সবার পছন্দের আয়শাপুরীর গল্প নিয়ে চলে আসলাম। গল্পটা পুরোটা শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। আমি শুরু করছি আয়শাপুরীর গল্প। নিশাদ, উঠো, এই উঠো না, এই কবিরাজ উঠো। আয়শাপুরীর ডাকে ঘুমন্ত চোখ নিয়ে বিছানায় বসে বললাম, আমি কি কবিরাজ নাকি? গভীর রাতে ডাকছো কেন? ঘুমাতে দাও। কথাটা বলে আবার ঘুমাতে যাব। তখন আয়শাপুরী বললেন, এই আবার ঘুমাচ্ছ কেন? উঠো, আমার ঘুম আসছে না, চলো না বাহিরে যাই। ওর কথায় আমি বললাম, গভীর রাতে বাইরে যাবা মানে? পাগল হলো নাকি? ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই আমি ঘুমালাম। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আয়শাপুরী আবার আমাকে ডাকতে থাকে আর বলে, বাবু, ওই দেখো তোমাকে কোথায় নিয়ে আসছি। ওর কথায় আমি চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বললাম, আরে এটা কোন জায়গা? কোথায় নিয়ে আসছো আমাকে? আমার কথায় আয়শা বললেন, পাহাড়ের উপর নিয়ে আসছি। ঘুম আসছিল না, তোমাকে কত করে বললাম চলো বাইরে যাই, কিন্তু তুমি কি কোনো কথাই শুনলা না, তাই তোমাকে ঘুমের মাঝে এখানে নিয়ে আসলাম। আয়েশার কথার জবাবে আমি বললাম, তাই বলে গভীর রাতে এখানে নিয়ে আসবা? আমি এখনই এখান থেকে নিচে লাফ দিব। দিলাম। হ্যাঁ, দাও দাও। এখান থেকে নিচে লাফ দিলে মৃত্যু নিশ্চিত। ওরে বাবা, তাই নাকি? থাক তাহলে। আমার কথায় আয়েশা পরি হাসতে হাসতে বলল, ভীতু একটা। আসো, আমার পাশে এসে বসো। দেখছো আকাশটা আজ কত সুন্দর লাগছে? তারাগুলো কেমন মিটমিট করে চলছে। এরকম সুন্দর একটা মুহূর্তে যখন ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে, অন্য রকম একটা অনুভূতি হয়। এখন বুঝতে পারছো নিশ্চয়ই? পরীর কথায় আমি ওর পাশে বসে বললাম, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা আয়শা, আমাকে উঠতে শেখাবা? আমি তোমার মতো উঠতে পারলে পাহাড় থেকে লাফ দিতাম আর উড়ে উড়ে বেড়াতাম। আমার কথায় আয়শা মুচকি হেসে বললেন, তোমার কথা শুনলে হাসি পায়। মানুষরা কি উঠতে পারে? আমরা জিনপুরীরা বাতাসে মিশে চলতে পারি। এই ক্ষমতা আমাদের দিয়েছে আল্লাহ তাআলা। আমাদের সৃষ্টি ওরকম। আয়েশাপুরীর কথায় আমি বললাম, হ্যাঁ জানি। একটু মজা করলাম। এ বলে আয়েশাও আমি ওখানে আরও বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্পের এক ফাঁকে আয়েশা বললেন, নিশাদ শোনো, তোমাকে একটা অবাক করা কথা বলি। তোমার সালাম দাদু আছে না? কাল সালাম দাদুর কাছে যাবা, গেলে অবাক করা একটা ঘটনা শুনতে পারবা। আমি ওই ঘটনার বিষয়ে জানি, কিন্তু বলবো না। দেখি তোমার সালাম দাদু ওই সমস্যার সমাধান করতে পারে কি না। পুরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। তুমি কাল দিনের বেলা সালাম দাদুর কাছে যাবা, গিয়ে বলবা রানিং যে ঘটনাটা ঘটছে সেটা বলতে। তাহলে উনি বলবে, তুমি এই ঘটনাটা শুনে অবাক হবে। আয়েশার কথায় আমি রাজি হলাম। তখন আয়েশা বলল, চলো এখন বাড়িতে যাই, তোমার ঘুমে সমস্যা হচ্ছে। এই বলে আয়েশাপুরী আমাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসে আমিও আয়েশাপুরী ঘুমিয়ে গেলাম। এক মিনিট, অনেকে আছে আমার এই গল্পটা নতুন শুনছেন। আমি তাদের ছোট করে আয়েশাপুরীর বিষয়ে বলি। আয়েশাপুরী আমার বউ। এই আয়েশাপুরী সাধারণ পরীর থেকে অনেক বেশি শক্তিশালী। আয়েশাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে, যেটার শক্তি অনেক। আয়েশাপুরীর চুড়িটার জন্য ওর সাথে সাধারণ কোনো জিন যুদ্ধে পারে না। গল্পটা শুনতে থাকুন, সামনে বুঝতে পারবেন। আয়েশাপুরীর কথা তো জানলেন। এখন ছোট করে সালাম দাদুর বিষয় একটু বলি। সালাম দাদু আমার গ্রামবাসী একজন দাদু। উনি একজন কবিরাজ, সবাই ওনাকে সালাম কবিরাজ বলে। আমার সাথে সালাম দাদুর সম্পর্ক ভালো, তাই আমি ওনার কাছে যাই, ওনার মুখে নানা ধরনের জিনপুরীর ঘটনা শুনি। আশা করি আয়েশাপুরী ও সালাম দাদুর বিষয়ে জানতে পারছেন। হ্যাঁ, এখন গল্পে ফিরি। আয়েশাও আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন আয়েশাপুরীর কথা মতো আমি সালাম দাদুর বাড়িতে যাই। সেখানে যাবার পর দেখি দাদু খাবার খাচ্ছে। দাদুকে খেতে দেখে আমি বললাম, দাদু এটা কি খাচ্ছ? আমার কথায় দাদু বললেন, দুধ ভাত। দুধ ভাত অনেক মজা। কি দাদু, দুধ ভাত তো বাচ্চারা খায়, বাচ্চাদের খাবার খাচ্ছ? দাদি ও দাদি, আরে বুড়োটাকে এসব কি খেতে দিয়েছো? আমার কথায় সালাম দাদু হাসতে হাসতে বললেন, মজার খাবার সব বয়সের মানুষ খেতে পারে বুঝলি। আয় বস, আমার পাশে বস, দুধ ভাত খেয়ে দেখ, ভালো লাগবে। দাদুর কথায় আমি ওনার পাশে বসে বললাম, জি না, আমি দুধ ভাত খেতে পারি না, তুমি খাও। আর খাওয়া শেষে আমাকে ঘটনাটা বলো। ঘটনা? কোন ঘটনা? দাদুর কথার জবাবে ওনাকে বললাম, রানিং একটা ঘটনা আছে, সেটাই বলো।
আমার কথায় দাদু একটু চুপ থেকে বললেন, তুই কিভাবে জানলি? ও তোর তো আবার আয়েশা পড়ি আছে। মানুষ তাহলে তার পরি বউয়ের কাছ থেকে এসব কিছু শুনছে। ভাবছি বুড়ো বয়সে এসে আমিও একটা পরীকে বিয়ে করি, তাহলে আমিও সব কিছু জানতে পারবো। দাদুর কথায় আমি বললাম, মজা করো তাই না? দাদি শুনলে তোমাকে আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি খাবার শেষ করে ঘটনাটা আমাকে বলো। আশা করি বলছে ঘটনাটা অনেক মজার ও রহস্যময়। আমার কথায় সালাম দাদু খাবার শেষ করে বললেন, আসলেই ঘটনাটা অনেক রহস্যময়। ঘটনারে যার সমাধান আমি এখনো করতে পারছি না। দাদুর কথায় তখন আমি বললাম, আচ্ছা, আমাকে শুরু থেকে বলো তো কি ঘটছে? আর ঘটনাটা জিনের না পরীর? তখন দাদু বললেন, একটা জিনের ঘটনা। ঘটনাটা শোন, বুঝতে পারবি। এই বলে দাদু বলতে শুরু করলেন। দাদু বললেন, আমাদের গ্রাম থেকে ২-৩ গ্রাম পরের ঘটনা এটা। সেখানে একটা ছেলের মধ্যরাতে ঘুম ভেঙে যায়। ছেলেটার ঘুম ভেঙে যেতেই ও দেখে ওরই মতো দেখতে হুবহু কেউ ওর পাশে শুয়ে আছে। এটা কিভাবে সম্ভব? নিজের চেহারার মতো হুবহু কেউ পাশে কিভাবে শুয়ে আছে? নিজের চেহারার মতো আরেকজনকে দেখে সেই ছেলেটা এক লাফে বিছানা থেকে নেমে চিৎকার করে। কিন্তু অবাক করা বিষয় হলো ওর গলা দিয়ে কোনো চিৎকারই বের হয় না। ওদিকে তখন ছেলেটা দেখে তার মতো হুবহু দেখতে ছেলেটা হাসছে। হাসতে হাসতে একসময় ছেলেটা হঠাৎ করে সাপের রূপ নিয়ে ফনা তুলে দাঁড়িয়ে রইল। এটা দেখে ছেলেটা ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দাদুর মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, তারপর তারপর কি হলো দাদু? তখন দাদু বললেন, ছেলেটা জ্ঞান হারানোর পরের দিন ওর জ্ঞান ফেরে। ছেলেটার জ্ঞান ফেরানোর পর ও এসব কথা সবাইকে বলে, কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করে না। সবাই বলে, হয়তো স্বপ্ন দেখছিস। ছেলেটা কাউকে বোঝাতে পারে না ওর সাথে স্বপ্নে না বাস্তবে ঘটনাটা ঘটছে। এভাবে পরপর ৩ রাত একই ঘটনা ঘটায়। ছেলেটা ওর পরিবারের সবাইকে অনুরোধ করে। ছেলেটার অনুরোধে ওর পরিবার একজন কবিরাজ নিয়ে আসে। সেই কবিরাজ এসে ছেলেটাকে দেখে বলে, ওর পিছনে একটা জিন লাগছে। সেই জিনটা অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী। কথাটা বলে সেই কবিরাজ চলে যায়। উনি চলে যাবার আগে বলেন, জিনটার সাথে আমি শক্তি দিতে পারবো না, আপনারা অন্য কাউকে নিয়ে আসেন। সেই কবিরাজ চলে যাবার সেই ছেলেটার মা কাছে জানি আমার ঠিকানা পায়, আমার কাছে আসে। আমার কাছে এসে অনেক অনুরোধ করায়। আমি ওদের বাড়িতে যাই। আমি ওদের বাড়িতে যাবার পর যে ছেলেটার সাথে ঘটনা ঘটছে ওকে ডাক দেই। আমার ডাকেও আমার সামনে আসলে আমি ওর দিকে তাকিয়ে বুঝতে পারি খুব ভয়ঙ্কর একটা জিনের প্রভাব আছে এর উপর। আমি ছেলেটাকে সামনে বসিয়ে চেষ্টা করি সেই জিনটাকে হাজির করানোর, কিন্তু আমি সেই জিনটাকে হাজির হয় না। জিনটা হাজির না হওয়ায় আমি রাতের অপেক্ষা করতে থাকি। রাত হলে আমি অন্য নিয়মে সেই জিনটাকে হাজির করব। কথা মতো অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর রাত আসে। রাত হওয়ায় আমি আমার অন্য নিয়মে সেই জিনটাকে হাজির করার চেষ্টা করি। আর এবার আমি সফল হই। সেই জিনটা এবার হাজির হয়। তারপর তারপর কি হলো দাদু? তুমি কি সেই জিনটাকে বন্দি করেছো, না মেরে ফেলেছো? আমার কথায় সালাম দাদু বললেন, আরে না বোকা, এত সহজে কি জিনটাকে বন্দী করা যায়? এখনো অনেক কাহিনী বাকি, শোন। কথাটা বলে সালাম দাদু বলতে শুরু করলেন। দাদু বললেন, আমি সেই জিনটাকে হাজির করার পর জিজ্ঞেস করলাম, কে তুই? এই ছেলেটার পিছনে লাগতে গেলি কেন? আমার কথায় সেই জিনটা কিছু না বলে চুপ করে থাকে। তখন আমি কিছু দোয়া কালাম পড়ে ওর শরীরে ফু দিলে ছেলের শরীর থেকে সেই জিনটা বলে উঠে, কবিরাজ, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে হাজির করে প্রশ্ন করার? আমার যাকে খুশি আমি ধরবো, যা ইচ্ছা হয় করব, তুই বলার কে? সেই জিনের কথায় আমি ব্যাগ থেকে জমজমের পানি ওর শরীরে ছিটিয়ে দেয়। ও ছটপট করতে থাকে আর বলে, বন্ধ কর, এসব বন্ধ কর। ওর কথায় তখন আমি বলি, ঠিক আছে, বন্ধ করলাম। এখন বল, তুই এই ছেলেটার পিছনে লাগতে গেলি কেন? কি করেছে ও? আমার কথায় জিনটা বলেন, আমি একটা পিশাচ জিনের জিন। আমি একটা পিশাচ শ্রেণীর জিন। আমি ওই বিলের পাড়ে থাকি। কিছুদিন আগে এই ছেলেটা ওখানে মাছ ধরতে যায়। তখন আমি মাছরূপে চলাফেরা করছিলাম। এই ছেলেটা আমাকে মাছ মনে আঘাত করে। আমি আঘাত পেয়ে তখন পালিয়ে যাই, কিন্তু আমি ওর পিছু ছাড়িনি। আমাকে আঘাত করার ফল ওকে পেতেই হবে। ও আমাকে আঘাত করে আহত করছে। আমি ওকে নিহত করব, মেরে ফেলবো ওকে। চিন্তার কথায় তখন আমি ওকে বললাম, দেখুন, ছেলেটা না জেনে আপনাকে আঘাত করেছে। আপনি জানেন, জেনে শুনে কেন ওর ক্ষতি করছেন? ওকে মাফ করে দিন। না না, ওর কোনো মাফ নেই। আমি ওকে মেরেই শান্ত হব। কবিরাজ, তুই এখান থেকে চলে যা, নইলে তোকে এর মতো মরতে হবে।
সেই জিনের এমন কথায় আমি ব্যাগ থেকে একটা বোতল বের করলাম। বোতলটা থেকে সেই জিনটা ভয়ে বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না, ছেড়ে দিন আমাকে। জিনটা ভয় পেয়েছে আর ছেলেটা ছেড়ে যেতে চাচ্ছে বলে আমি জিনটাকে সাবধান করে দিলাম আর বললাম, ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, এরপর কোনো ঝামেলা করলে তখন সোজা বন্দি করব, এখন চলে যা। আমার কথা সে জিনটা ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেল। সালাম দাদুর মুখে এসব ঘটনা শুনে আমি বললাম, আরে বাহ, তুমি তো সেই লেভেলের কবিরাজ, তুমি তো হিরো। দাদি ও দাদি, তোমার হিরোকে দেখে যাও। তোমাকে দেখে ভয়ে জিনটা একবারে পালিয়ে গেল। আমার কথায় দাদু বললেন, কানটা আমার মুখের কাছে একটু নিয়ে আয়, স্পেশাল কথা আছে। দাদুর কথায় কানটা ওনার মুখের কাছে নিতেই দাদু আস্তে করে বললেন, সে জিনটা আবার ছেলেটার কাছে ফিরে আসছে। ধুরো, 2 নাম্বার কবিরাজ, কবিরাজি পারো না, যাও কি করতে? কেমন কবিরাজ তুমি? জিন ছাড়ানোর পর আবার আসে, আবার আসলো, তুমি কিছু বললা না? তখন সালাম দাদু বলল, সেটা বলতেই তো আজকে রাতে যাব ওদের বাড়িতে। যে ছেলেটার সাথে ঘটনাটা ঘটছে ওর নাম রাকিব। রাকিবের মা খবর নিয়ে আসছে, উনি বলছে আমি সেই জিনটাকে ছাড়ানোর 2 দিন ভালো ছিল, 2 দিন পর আবার আসছে। দাদুর কথায় তখন আমি বললাম, আজকে রাতে যাবা? তাহলে তো কোনো কথাই নেই, আমিও যাব তোমার সাথে। হ্যাঁ যা, সমস্যা নেই। আজকে গিয়ে ওই জিনটাকে একটা শিক্ষা দেব। ও আমাকে কথা দিল আর কখনো আসবে না, কথা দিয়ে কথা না রাখার শাস্তি ওকে পেতেই হবে। দরকার হয় আজ ওকে বন্দি করব। বন্দি করব? শোনো কবিরাজ, এত সহজ না কাউকে বন্দি করা, বুঝলা? আশা করি বলছে ওখানে অনেক রহস্য লুকিয়ে আছে, আর সেই জিনটা শক্তিশালী, ওকে বন্দি করা এত সহজ না। আমার কথা শুনে দাদু বললেন, কি রহস্য লুকিয়ে আছে বল। আশাপুরি আর কি কি বলছে বল আমাকে। না না বুড়ো, এত সহজে বলবো না। আশা বলছে ও সব জানে কিন্তু বলবে না। ও বলছে আগে দেখবে তুমি এই সমস্যাটা সমাধান করতে পারো কিনা। যদি না পারো তাহলে ও তোমাকে সাহায্য করবে। আমার কথায় দাদু বললেন, কি এত বড় কথা? সালাম কবিরাজকে অপমান? আমি আজকে দেখিয়ে দিব আমি কত বড় কবিরাজ। হ্যাঁ, সেটা আজকে রাতে দেখতে পাবো। শোনো, তুমি তো আমাদের বাড়ির ওদিক দিয়ে যাবা তাই না? তা আমি তোমার জন্য রাতে অপেক্ষা করব। তুমি বাড়ির কাছে গিয়ে ডাক দিও, কেমন? আমার কথায় সালাম দাদু রাজি হওয়ায় আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম আয়েশা বিছানায় বসে আছে। আমাকে দেখেও বলল, কি দাদু, ঘটনাটা কেমন বলল? অবাক করা ঘটনা না? আয়েশা পরীর কথায় আমি বললাম, হ্যাঁ, অবাক করা ঘটনা। আচ্ছা আয়েশা, এটা কিভাবে সম্ভব? ওই ছেলেটা ওর মতো হুবহু আরেকজনকে দেখে কিভাবে? এটা রহস্য কি? আমার কথার জবাবে আয়েশা বলল, জেনেরা এটা করতে পারে। ভয় দেখাতে জেনেরা অনেক ধরনের রূপ নেয়। জেনেরা অনেক কিছু রূপ নিতে পারে। ও আচ্ছা তাই? জানো কি হয়েছে? সালাম দাদু ওকে সেদিন ছেলেটার কাছ থেকে ছাড়িয়েছিল। এর ঠিক 2 দিন পর সেই জিনটা আবার ফিরে আসছে। দাদু বলল আজকে রাতে আবারও যাবে ওই ছেলেটার বাড়িতে, ওনার সাথে আমিও যাব। আমার কথায় আশা বললেন, যাও, গিয়ে তেমন লাভ হবে মনে হয় না। তোমার আসলে তোমরা আসলে কাহিনী ধরতে পারবা না। আমি আজকে কিছু বলবো না। তোমরা আজকে ওখানে গিয়ে ব্যর্থ হয়ে আসলে তখন আসল কাহিনী বলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। আচ্ছা, আমি গোসল করে আসি। তুমি খাবার দাও আর মা বাবাকে ডাকো, সবাই একসাথে খাবার খাবো। কথাটা বলে আমি গোসল করে আসলাম। এসে মা বাবাও আয়েশা সবাই মিলে খাবার খেতে বললাম। খাবার সময় হঠাৎ মা বললেন, বৌমা, আমরা কি দাদা দাদি হব না? বাড়িটা কেমন খালি খালি লাগে, নাতি নাতনি না থাকলে কি ভালো লাগে। মায়ের এমন কথায় আয়েশা আমার দিকে তাকালেন আর লজ্জায় কিছু না বলে চুপ করে রইলেন। তখন আমি বললাম, মা তুমি যে কি বলো না, আল্লাহ দিলে হবে। আমি তো এখন কাজ বাজ তেমন করি না, বাচ্চা হলে খাবে কি? আমার কথায় বাবা বললেন, তোকেও বৌমাকে খাওয়াতে পারি, তোর ছেলে মেয়েকে খাওয়াতে পারবো না? এটা কোনো কথা বললি? তোমাদের অনেক ইচ্ছা দাদা দাদি হবার, তাই তোদের বললাম, আমাদের তো ইচ্ছা অনেক। বাবার কথায় আমি কিছু না বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে আরাম করছিলাম। সন্ধ্যা হতে বেশ খানিকটা দেরি। সন্ধ্যা না হওয়া পর্যন্ত কোথাও যাব না, কথা মতো সেটাই করলাম। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলাম। সন্ধ্যা হওয়ার পর আয়েশা আমাকে বললেন, তুমি না বললা সালাম দাদুর সাথে ওই ছেলেটার বাড়িতে যাবা? হ্যাঁ যাবো তো। সালাম দাদু আসবে এদিক দিয়ে, এদিক দিয়ে যাব। উনি এসে ডাকবে, আমাকে ডাকলেই আসতেছে মনে হয়। দাদু আসলে আমরা তো যাব, তুমি আবার আমার সাথে সাথে অদৃশ্যভাবে যেও না। তুমি গেলে আবার ওই জিনটার সাথে তোমার ঝামেলা হবে। আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও। আমার কথায় আশা বলল, ঠিক আছে, যাব না। এদিকে তখনই বাড়ির ঠিক বাইরে থেকেই দাদুর ডাক শুনে বাইরে গেলাম।
আমার সাথে আয়েশাও গেল। আমি বাইরে যাওয়ায় দাদু বলল, আসছিস, চল চল। দাদুর কথায় আমি বললাম, আসো, বাড়িতে আসো, নাস্তা করে তারপর যাই। তখন দাদু বললেন, না না, যেতে রাত হয়ে যাবে, আজকে না, অন্যদিন। আয় আর আর এখন তো সময় নেই, আয়, সময় নেই। দাদুর কথায় আমি ওনার কাছে গেলাম। এদিকে তখন আয়শা পরী দাদুকে বললেন, দাদু, দেখো, আবার তোমাকে সেই জিনটা উঠিয়ে নিয়ে না যায়। কথাটা বলে কিলকিল করে হাসতে লাগলেন আয়শা। আয়শার কথায় দাদু বললেন, নাতবউ, আমি সালাম কবিরাজ। আমি বুড়ো হয়েছি ঠিকই, আমার বিদ্যা, আমার শিক্ষা বুড়ো হয়নি। আজকে আমি দেখিয়ে দিব। তাই নাকি? ঠিক আছে, দোয়া রইল তোমাদের জন্য। আর আমার বটার দিকে নজর রেখে অন্য কোনো নজির যেন পরীর নজর যেন না লাগে। হুম আয়েশার কথায় সালাম দাদু এবার হাসতে হাসতে বললেন, আয়েশা পরীর বরের উপর কে আবার নজর দিবে? কার এত বড় সাহস? থাকো, ভালো থাকো। কথাটা বলে আমিও দাদু রওনা করলাম রাকিব নামে সেই ছেলেটার বাড়ি থেকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে বাড়িতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি রাকিব নামে ছেলেটা অসুস্থ। ওর অসুস্থতার কথা জিজ্ঞেস করায় রাকিবের মা বললেন, গতরাত সেই জিনটা রাকিবকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকে আটকানো যেত না, অনেক কষ্টে কয়েকজনকে ডেকে আটকেছে। রাকিবের মায়ের কথায় সালাম দাদু রাকিবদের পুরো বাড়িটা ঘুরে দেখলেন। বাড়িটা ঘুরে দেখে বললেন, বাড়ির আশপাশে ভয়ঙ্কর জিনের উপস্থিতি বুঝতে পারছি। কথাটা বলে দাদু গতবারের মতো এবারও সেই জিনটাকে রাকিবের শরীরে হাজির করলেন। জিনটা রাকিবের শরীরে হাজির হবার পর দাদু বললেন, তুই আমাকে কথা দিয়ে কথা রাখলি না কেন? তুই আমাকে সেদিন কথা দিয়ে রাকিবকে ছেড়ে চলে গেলি, তাহলে আবার কেন আসছিস ওর কাছে? তুই আসলে কি চাস? তখন সে জিন বললেন, কবিরাজ, আমি রাকিবকে কোনোদিন ছেড়ে যাইনি আর যাব না। ও আমার খাবার। কি? রাকিব তোর খাবার মানে কি? তোকে সেদিন কতভাবে বুঝালাম, তুই মাছরূপে ছিলি বলে রাকিব না বুঝে তোকে আঘাত করেছে, ওকে ছেড়ে যা। দাদুর কথায় ওই জিন বললেন, কবিরাজ, আমার বিষয় না জেনে আমার কাছে আসছিস মনে হয়। আমি এই ছেলেটাকে ছাড়বো না, কি করবি তুই? তখন দাদু রেগে গিয়ে ব্যাগ থেকে বোতল বের করলেন, করে বললেন, এখনই তোকে বন্দি করব। দাদুর এমন কথা সেই জিনটা ভয় না পেয়ে উল্টো হাসতে হাসতে বললেন, কবিরাজ, বাড়িতে বউকে একা রেখে আসছিস মনে নেই? তোর একটা ছেলেও তো জিনদের হাতে মরেছে, এখন তোর বউটা খারাপই নাকি? সেই জিনের কথায় দাদু ওকে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করবি তুই? তখন সে জিন বললেন, তোর বংশ নির্বংশ করব। আমার পিছনে কার হাত আছে? শুনলে জীবন নিয়ে এখান থেকে পালাবি। আমি তোর কথা শুনতে বাধ্য নই, চলে গেলাম। আমি আর একটা কথা শুনে রাখ, এই পরিবারের ৩টা সন্তান, একটাকে আমি খেয়েছি, এখন রাকিবকে খাবো। এটাকে খাওয়া হলেও আরেকটা বড় ছেলে আছে, ওটাকেও নিয়ে যাব, তুই পারলে কিছু করিস। কথাটা বলে চলে গেলেন সেই জিনটা। ও চলে যাওয়ার পর রাকিবের মা দাদুকে বললেন, কবিরাজ সাহেব, এখন কি হবে? আমার ছেলেটাকে বাঁচান। ওনার কথায় দাদু বললেন, আপনি ভয় পাবেন না, আমাকে আজকে রাতটা সময় দিন, আমি কালকে রাতে আবার আসব। আমি কাল দেখব ও কতটা শক্তিশালী। আমি রাকিবের শরীর বন্ধ করে দিয়ে যাচ্ছি, আশা করি আজকে রাতে তেমন সমস্যা হবে না। আমরা আবার কালকে আসব। কথাটা বলে দাদু আমি বাড়ির দিকে আসতে লাগলাম। তখন আমি দাদুকে বললাম, দাদু, এখন কি হবে? আমার তো মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে। আশা করি তাহলে ঠিকই বলেছিল। আমি প্রথমে ভেবেছি আশা মজা করে বলছে ওসব, এখন দেখি সত্যি। আমার কথায় দাদু বললেন, হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আচ্ছা শোন, তুই বাড়িতে গিয়ে আয়শাকে জিজ্ঞেস করিস তো এখানে কি রহস্য লুকিয়ে আছে, বাকিটা আমি দেখে নিব। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে, তাই হবে। তুমি সাবধানে বাড়িতে যাও, আমার বাড়ি চলে আসছে। কথাটা বলে বাড়িতে চলে গেলাম আমি। বাড়িতে যাওয়ার পর আশাপুরি আমাকে দেখে বললেন, কাজ হলো না তো? বলছিলাম না কাজ হবে না, দেখলা আমার কথা সত্যি হলো। আয়েশার কথার জবাবে ওকে বললাম, তুমি ঠিকই বলছো। দাদু, আমি শুরুতে ভেবেছিলাম ওটা নর্মাল কোনো জিন, কিন্তু এখন বুঝতে পারছি ওটা সাধারণ কোনো জিন না। জানো, জিনটা দাদুকে হুমকি দেয়, বলে দাদিকে মেরে ফেলবে। আয়েশা, আমার মনে হয় দাদুকে তোমার সাহায্য করা উচিত। তুমি তো সবই জানো। তুমি বলো তো, ওখানে আসলে সমস্যাটা কি? রাকিব ছেলেটার পিছনে কেন জিনটা পড়ে আছে? সেই জিনটা বলছে রাকিব নামে ছেলেটা না শুধু রাকিবের বড় ভাইকেও মেরে ফেলবে, নিয়ে যাবে। না, আমার কথায় আয়েশা বললেন, শোনো, তুমি আর সালাম দাদু কালকে ওনাদের বাড়িতে যখন যাবা, তখন গিয়ে রাকিবের মাকে তোমাদের সামনে বসিয়ে জিজ্ঞেস করবা আসল ঘটনা কি, কেন জিনটা ওদের বাড়িতে আসছে। উনি যদি তোমাদের আসল ঘটনা না বলে, তাহলে ভয় দেখাবা, রাগ করবা, দেখবা সব ঘটনা খুলে বলবে। কি বলবো? রাকিবের মা কি জানবে? ওই জিনটা তো একটা পিশাচ জিন। জিনটা বাস্তবে ছিল, রাকিব বাস মনে করে ওকে আঘাত করেছে, তাই তো জিনটা রাকিবের পিছনে লাগছে।
এখানে রাকিবের মা আসল ঘটনা কিভাবে জানবে? আমার কথা শুনে আয়েশা বললেন, এটাই তো রহস্য। তোমরা ভুল জানো। রাকিবকে ধরা জিনটা পিশাচ জিন নয়। আর রাকিব ওকে মাছ মনে করে আঘাতও করেনি। রাকিব তো রাতে মাছ ধরতে যায় না, তাহলে ওকে আঘাত করবে কিভাবে? তোমাকে যা বললাম, দাদুকে তাই করতে বলবা। রাকিবের মাকে কাল ভয় দেখাবা, তাহলে উনি সত্যিটা বলে দিবে। এখন আসো, তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, খাবার খাবো, আসো। পরীর কথায় আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে দুজনে মিলে খাবার খেলাম। খাবার শেষে ঘুমিয়ে গেলাম। পরের দিন সন্ধ্যা হওয়ার আগে আমি সালাম দাদুর বাড়িতে গেলাম। দাদুর বাড়িতে যাওয়ায় উনি আমাকে দেখে বললেন, নিশাদ, আসছিস? একটু পর সন্ধ্যা হয়ে যাবে। না, আমাদের তো যেতে হবে ওই বাড়িতে। আচ্ছা, তোকে যে তোর বউ আয়েশা পুরীকে জিজ্ঞেস করতে বলেছিলাম, আসল ঘটনা কি? ও কি কিছু বলছে তোকে? দাদুর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বলেছে, রাস্তায় যেতে যেতে সব বলবো। তুমি এখন তোমার বাড়িটাও দাদির শরীর বন্ধ করে দাও, যেন ওই জিনটা দাদির কোনো ক্ষতি করতে না পারে। আমার কথায় দাদু বলল, করেছি, তোকে আর বলতে হবে না, চল এখন রওনা করি। কথাটা বলে দুজনে রওনা করলাম রাকিবদের বাড়ির উদ্দেশ্যে। পথে আমি দাদুকে সব খুলে বললাম। দাদুকে রাকিবের মা আসল রহস্য জানে, ওনাকে ভয় দেখালে সব বলে দিবে। আমার কথায় দাদু রাজি হলেন। তখন আমরা চলে গেলাম ওদের বাড়িতে। রাকিবদের বাড়িতে যাওয়ায় রাকিবের মা বললেন, কবিরা সাহেব, আপনি আসছেন? আমার ছেলেটা কেমন করছে দেখুন, ওকে বেঁধে রেখেছি, দয়া করে আপনি আমার ছেলেটাকে সুস্থ করুন। রাকিবের মায়ের কথায় সালাম দাদু বললেন, বসুন, হ্যাঁ আমার পাশে বসুন। দাদুর কথায় রাকিবের মা ওনার পাশে বসায় দাদু বললেন, আপনার ছেলেকে যে জিনটা ধরেছে, আপনি ওর বিষয়ে জানেন, আপনি ভালো করেই জানেন ও কে। এখন আমাকে সত্যিটা বলুন তো, আসল রহস্য কি? দাদুর কথা রাকিবের মা বললেন, আমি কিভাবে জানবো? আমি জানি না কিছু। ওনার কথায় সালাম দাদু বললেন, দেখুন, আপনি একজন মা, মা হয়ে ছেলের এমন কষ্ট দেখছেন কিভাবে? আপনি কি চান না, আপনি চান না আমি আপনার ছেলেটাকে সুস্থ করি, সুস্থ হোক আপনার ছেলেটা? আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, তাহলে আমি ভুল রাস্তায় হাঁটবো। এদিকে সেই জিনটা আপনার পুরো পরিবারকে শেষ করবে। জীবন বাঁচাতে চাইলে সব খুলে বলুন। দাদুর কথায় রাকিবের মা এবার কান্না শুরু করলেন। কান্না করতে করতে বললেন, হ্যাঁ, আমি সব জানি। এসব হচ্ছে আমার লোভের কারণ। লোভের কারণে? কি লোভ করছেন আপনি? তখন রাকিবের মা বলতে শুরু করে। রাকিবের মা বলে, রাকিবের বাবা বাড়িতে থাকেন না, বাইরে থাকেন, চাকরি করেন। আমি আমার ৩টা সন্তানকে নিয়ে বাড়িতে থাকি। আমার বাড়ির পিছনে একটা ভিটা আছে। সেই ভিটাতে পুরনো একটা বটগাছ আছে। আমাদের গ্রামে প্রায় অনেকেই জানে সেই বটগাছের নিচে গুপ্তধন আছে। সেই গুপ্তধনগুলো পাহারা দেয় একটা জিন। আজ থেকে ১ মাস আগের কথা। একদিন রাতে আমি স্বপ্নে দেখি আমি আমাদের বাড়ির পিছনের ওই ভিটার কাছে দাঁড়িয়ে আছি। তখন একটা জিন আমাকে স্বপ্নের মাঝে বলে, এই বটগাছের নিচে অনেক ধন সম্পদ, সোনা দানা আরো অনেক কিছু আছে। তুই কি এসব নিবি? আমার কথা শুনলে তোকে সব দিয়ে দিব। সেই জিনটার কথায় সে রাতে আমার ঘুম ভেঙে যায়। এভাবে পরপর ৩ রাত আমি ওই একই রকম স্বপ্ন দেখি। ৩ দিন পরে রাতে যখন সেই জিনটা আমার স্বপ্নে দেখা দেয়, সেদিন আমি কথা বলে উঠি। আমি ওকে বলি, বলেন, আমাকে কি করতে হবে? যেটা করলে আপনি এসব সোনাদানা ধন সম্পদ আমাকে দিবেন? আমার কথা সেই জিনটা বললেন, আমাকে জোড়া নারকেল দিতে হবে। আমাকে যদি তোর ১ জোড়া নারকেল দিস, তাহলে এসব তোকে দিয়ে দিব। সেই জিনটার কথায় আমি অবাক হয়ে বলি, জোড়া নারকেল, এটা তো সহজ বিষয়। এটা আবার এমন কি? ঠিক আছে, আমি রাজি। আমার কথায় ওই জিনটা বলেন, জোড়া নারকেল মানে খাবার নারকেল না। আমি জোড়া নারকেল মানে বুঝিয়েছি তোর ২ ছেলে। তোর ২ ছেলেকে আমাকে দিয়ে দিলে আমি এই বটগাছের নিচে সব গুপ্তধন তোকে দিয়ে দিব। সেই জিনের কথায় আমি বলি, না, না, আমি আমার ছেলেদের দিতে পারবো না। কথাটা বলতেই আমার ঘুম ভেঙে যায়। এরপর থেকে প্রায় সময় সেই জিনটা আমার স্বপ্নে আসতো। আমাকে লোভ দেখাতো। আমি দেখলাম কলসের মধ্যে ভরা সোনাদানা, হীরা, মানিক, মুক্তা সবকিছু আমাকে দেখিয়ে বলতে, এর বিনিময়ে তোর ছেলেকে দিয়ে দে। ওই জিনটার কথায় জানি না আমি কিভাবে রাজি হলাম। আমি সবকিছু পাবার লোভে জিনটাকে স্বপ্নের মাঝে বলি, ওকে, ওকে আমি রাজি। আমি রাজি কথাটা বলার পরের দিন সকালে আমার ছোট ছেলেটা মারা যায়। ছোট ছেলেটা মারা যাবার পর ভেবেছিলাম স্বাভাবিক মৃত্যু, কিন্তু পরে বুঝতে পারছি সেই জিনটা সেই জিনটা আমার ছোট ছেলেটাকে মেরে ফেলেছে। ছোট ছেলেটাকে মেরে আমার মেজো ছেলে রাকিবের পিছনে লাগছে। আমি পরে সেই জিনটাকে বলি, আমার ছেলেকে তো মেরে ফেলেছো, আমাকে ওইসব গুপ্তধন দিয়ে দাও। কিন্তু সেই জিনটা আমাকে ওসব কিছুই দেয় না।
রাকিবের মায়ের কথায় সালাম দাদু রেগে গিয়ে বললেন, আপনি কি মানুষ না অন্য কিছু? জিনদের গুপ্তধনের লোভে নিজের ছেলেকে ওদের দিতে রাজি হলেন? আমি আপনার কোনো কাজ করব না, চললাম আমি। কথাটা বলে দাদু আমি ওদের বাড়ি থেকে বের হতে যাব, তখনই রাকিবের মা দৌড়ে এসে সালাম দাদুর পা ধরে বললেন, হ্যাঁ আমি ভুল করেছি, না বুঝে না বুঝে ভুল করেছি। দয়া করে আমার পাপের আমার পাপের শাস্তি আমার ছেলেদের পেতে দিয়েন না। আপনি দয়া করে আমার মেজো ছেলেও বড় ছেলেকে বাঁচান, বাঁচান দয়া করে। কথাটা বলেই দাদুর পা ধরে অনেক কান্না করতে থাকে রাকিবের মা। তখন দাদু আমার দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বলি, ওনাকে সাহায্য করা উচিত। তখন দাদু রাকিবের মাকে বলেন, পা ছাড়ুন, আমি আপনাদের সাহায্য করব। কথাটা বলে সালাম দাদু বললেন, শুনুন, জিনেরা কখনো ওদের গুপ্তধন কোনো মানুষকে দেয় না, ওগুলো দেখিয়ে বোকা বানায়। একটা কথা মনে রাখবেন, গুপ্তধন দেবার নাম করে জিনেরা যদি জোড়া নারিকেল বা একটা নারিকেল চায়, তাহলে মনে করবেন নারিকেল বলতে আপনার পরিবারের ছোট ছেলে বা মেয়েকে বুঝিয়েছে। যদিও এটা গল্প, কিন্তু এই কথাটা বাস্তব। এই কথাটা মনে রাখবেন, একদিন না একদিন কাজে লাগবে। কথাটা বলে দাদু রাকিবের মাকে উদ্দেশ্য করে বললেন, কোনো জিন তাদের গুপ্তধন দেবার কথা বলে কিছু চাইলে বুঝতে হবে ওটা ওদের কোনো চাল। জিনেরা কখনো বিনিময়ে কিছু দেয় না, আর যাদের দেয় তাদের কাছে কিছু নেয় না। হুম, ভালো জিনেরা উপকারের বিনিময়ে বা কারো উপর খুশি হয়ে ইচ্ছে করে ওদের গুপ্তধন দিলে সেটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনার পরিবারের উপর যে জিনের নজর লাগছে, এটা খারাপ জিন। এর উদ্দেশ্য খারাপ, ও আপনাকে কোনো ধন সম্পদ তো দিবেই না, উল্টো আপনার ছেলেদের মেরে ফেলবে। আপনি আশপাশের সবাইকে ডাকুন, সবাই আসলে আপনার ছেলের উপর সেই জিনকে হাজির করব। সালাম দাদুর কথায় রাকিবের মা সবাইকে ডাকলেন। সবাই আসার পর উঠানের মধ্যে সবাই গোল হয়ে দাঁড়ালেন। তখন দাদু বললেন, রাকিবকে এখানে নিয়ে আসুন, ওর শরীরে জিনটাকে হাজির করব। আজকে দেখব ও জিন কতটা শক্তিশালী। কথাটা বলে সালাম দাদু রাকিবকে সামনে বসিয়ে দোয়া কালাম পড়তে লাগলেন। বেশ কিছু চেষ্টার পর রাকিবের শরীরে সেই জিন হাজির হলেন। সেই জিনটা রাকিবের শরীরে হাজির হওয়ায় রাকিব কেমন আওয়াজ করতে লাগলেন, ছটপট করতে লাগলেন। এটা দেখে দাদু বললেন, এইরকম ছটপট করবি না, তোর আসল রহস্য জেনে গেছি। মানুষকে লোভ দেখিয়ে তাদের ক্ষতি করিস, তাই না? আজকে কোথায় যাবি? দাদুর কথায় সেদিন হাসতে হাসতে বললেন, কবিরাজ, তাহলে আমার বিষয় সব জেনে গেছিস, তাই না? শোন কবিরাজ, আমি সাধারণ কোনো জিন না, আমি জিন সর্দারের হয়ে কাজ করি। বলতে গেলে জিন সর্দারের কর্মচারী আমি। জিনটার কথায় দাদু বললেন, হুম, আমাকে এত বুঝাতে আছিস না, আমি সব জানি। জিন সর্দার কোনো এক শক্তিশালী জিনকে তাদের সম্পদ, গুপ্তধন এগুলো পাহারা দিতে দেয়। তুই নিশ্চয়ই তেমনই একজন জিন সর্দার। তোকে গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আর তুই সেই সুযোগে মানুষদের লোভ দেখিয়ে তাদের ক্ষতি করছিস। গ্রামবাসী সবাই শুনুন, আপনার বাড়ির পিছনে ওই ভিটার বট গাছের নিচে যে গুপ্তধন আছে, ভুলেও কেউ ওটা লোভ করবেন না, কেউ কখনো ওটা পাবেন না, উল্টো আপনাদের অনেক বড় ক্ষতি হবে। কথাটা বলে দাদু সেই জিনকে বললেন, অনেক ক্ষমতা দেখিয়েছিস, অনেক মিথ্যা বলছিস। এখন সোজাসুজি বল, তুই রাকিবের পরিবারকে ছেড়ে যাবি কিনা? যদি না যাস তাহলে তোকে এখনই বন্দি করব। দাদুর কথা সে জিন বললেন, দেখ কবিরাজ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। রাকিবের মা আমাকে অনুমতি প্রদান করছে ওনার ছেলেকে নেয়ার। আর তুই তো জানিস, কোনো জিনকে আমন্ত্রণ জানালে বা কিছু নেয়ার অনুমতি দিলে সে সেটা নিয়েই যায়। আমি এই পরিবারের ৩টা ছেলেকেই নিয়ে যাব, ওদের রক্ত পান করব। জিনের এমন কথায় দাদু কোনো কথা না বলে ওর শরীরের জমজমের পানীয় বিশেষ দোয়া পড়তে লাগলেন। এমন অবস্থায় রাকিবের শরীরে সে জিনটা ছটপট করতে লাগলেন আর বলতে লাগলেন, কবিরাজ, এসব বন্ধ কর, আমাকে চিনিস না তুই, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বন্ধ কর। কিন্তু দাদু কোনো কথা না শুনে ওনার মতো কাজ করেই যাচ্ছে। এমন অবস্থায় সবাইকে অবাক করে সেই জিনটা রাকিবকে নিয়ে শূন্যে উড়ে একদিকে চলে গেলেন। রাকিব শূন্যে উড়ে যাওয়া দেখে সেখানে থাকা অনেকেই তো ভয়ে চিৎকার করে করতে লাগলেন। তখন দাদু বললেন, কেউ ভয় পাবেন না, রাকিবকে ধরুন, খুঁজুন ওকে। দাদুর কথায় সবাই লাইট হাতে দৌড়াদৌড়ি শুরু করলেন, চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। সবগুলো গাছে লাইট মেরে খুঁজতে লাগলেন। সবার মতো আমিও তখন রাকিবকে খুঁজছিলাম। রাকিবকে যখন খুঁজছিলাম, আমি খুঁজতে খুঁজতে একটা আম গাছের ডালে রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি রাকিবকে থেকে কোনো আওয়াজ না করে ওর একটা পা চেপে ধরি, আর তখনই রাকিবের শরীর থেকে সে জিন বলেন, এই ছাড় আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে, নইলে তোকে মেরে ফেলবো, ছাড়। কিন্তু আমি ওর কথা না শুনে চিৎকার দিয়ে সবাইকে বলতে থাকি, সবাই আসেন, রাকিব এখানে, ওকে ধরে রাখছি, আসেন। তখনও সেই জিন বললেন, চিৎকার করবি না, ছাড় আমাকে। এদিকে ততক্ষণে সবাই সেখানে চলে আসে, আর রাকিবকে সবাই ধরে গাছ থেকে নিচে নামায়। তখন সালাম দাদু রাকিবকে সামনে দাঁড় করিয়ে রাকিবের শরীরের ছায়াতে আঘাত করতে থাকে।
একের পর এক আঘাত করায় সে জিনটা চিৎকার করতে থাকে আর বলে, কবিরাজ, ঠিক আছে, আমি রাকিবকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ওর কাছে আসবো না। কিন্তু কবিরাজ, মনে রাখিস, আমি তোর আর তোর সাথে আসা ছেলেটার পিছু ছাড়বো না। কথাটা বলে রাকিবের শরীর থেকে বেরিয়ে গেল সেই জিনটা। জিনটা চলে যাবার পর রাকিব জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটিতে। তখন রাকিবকে ধরে বিছানায় শুয়ে দেয়া হলো। রাকিবকে শুয়ে দিয়ে দাদু রাকিবের মাকে বললেন, সে জিনটা আপনাদের পরিবার থেকে দূরে সরে গেছে, আশা করি ও আর আপনাদের কাছে আসবে না। এই বলে দাদু রাকিবের মাকে উদ্দেশ্যে বললেন, শুনুন, লোভে পড়ে আপনার একটা ছেলেকে হারিয়েছেন। এরকম ভুল যেন আর না হয়। লোভ মানুষকে শেষ করে দেয়। আমরা এখন চলে যাচ্ছি। এরকম কোনো ঘটনা ঘটলে আমাকে জানাবেন। কথাটা বলে সালাম দাদু আমি বাড়ির দিকে রওনা করলাম। রাত তখন বেশি না, 9 কি 10টা হবে। বাড়ির দিকে আসার সময় দাদুকে বললাম, আচ্ছা দাদু, একটা কথা বলো তো, তুমি চাইলে তো সেই জিনটাকে বন্দি করতে পারতে, করলা না কেন? আমার কথার জবাবে দাদু বললেন, হ্যাঁ, আমি চাইলে ওকে বন্দি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ও জিন সর্দারের লোক। ওকে বন্দি করলে জিন সর্দার আমার সাথে ঝামেলা করত, তাই ওকে বন্দি না করে তাড়িয়ে দিলাম। তবে একটা কথা, জিনেরা কিন্তু অনেক প্রতিশোধী হয়, ওরা প্রতিশোধ নিয়েই ছাড়ে। সে জিনটা আমারও তোর উপর রেগে আছে, দু একদিন একটু সাবধানে থাকিস। অবশ্য তোর কোনো ভয় নেই, আল্লাহর রহমতে তোর বউ আশাপুরি তো আছেই। দাদুর কথায় ওনাকে বললাম, হ্যাঁ, শুধু আমি না, তুমিও সাবধানে থেকো। আচ্ছা দাদু, তুমি তাহলে বাড়িতে যাও, আমি একটু বাজারটা ঘুরে যাই, আমার কিছু নিতে হবে বাজার থেকে। আমার কথা শুনে দাদু বললেন, বাজার করে পরে একা যেতে পারবি? ভয় করলে আমি থাকি, তুই বাজার করে নিয়ে আয়। না না দাদু, তুমি চলে যাও, আমার বাড়িতেও যেতে বেশি সময় লাগবে না, তোমার অনেক সময় লাগবে। তুমি চিন্তা করো না, আমি আশাপুরীকে স্মরণ করবো, ও আসবে। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, সাবধানে যাস। কথাটা বলে চলে গেলেন উনি। উনি চলে যাওয়ার পর আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে আমার প্রয়োজন মতো জিনিস কিনে বাড়ি থেকে রওনা করলাম। ঘড়িতে তখন 10:30 হবে। আমি হাঁটছি। হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হলো পিছনে কেউ এসে দাঁড়ালো। পিছনে কেউ আসায় ভেবেছি আশাপুরী। এই ভেবে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভেবেছিলাম আয়শা আসছে, কিন্তু কেউ নেই দেখে আমি আবারও হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে গেলাম, কারণ আমার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে কালো পোশাকে। আমি ওকে দেখে বুঝেছি এটা সেই জিনটা যেটা রাকিবকে ধরেছে। আমি বুঝতে পারাই ওকে উদ্দেশ্য করে বললাম, আমার মনে হয় আপনি সেই জিনটা। আমার কথায় সেই জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। ওনার চেহারা খুব ভয়ঙ্কর ছিল, যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে। আমারও অনেক ভয় করছিল, কিন্তু আমি ওকে বুঝতে না দিয়ে বললাম, দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমাকে যেতে দিন, আমাকে কিছু করবেন না। আমার কথা সেই জিন মোটা গলায় বলে উঠলেন, তোর সাথে আমার শত্রুতা নেই মানে? অবশ্যই আছে। তোকে আমি তখন কি বলছিলাম? বলছিলাম না রাকিবের পা ছেড়ে দে। তুই রাকিবের পা টেনে না ধরলে ওকে আজ নিয়ে যেতাম। তোর কারণে তা পারিনি। উল্টো সালাম কবিরাজ আমাকে আঘাত করলো। আমাকে আঘাত করার ফলে আমি তো রাকিবকে ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু তোদের এখন কি হবে? তোর দাদু ওই কবিরাজকে আহত করে ফেলে রেখেছি রাস্তায়। অল্পের জন্য ওকে মারতে পারলাম না রে। কোথা থেকে দুজন লোক চলে আসলো, নইলে আজকে কবিরাজকে পায়ের নিচে পিষে মারতাম। ওই জিনের কথায় আমি আরো ভয় পেয়ে গেলাম। কাঁপা কাঁপা কণ্ঠে তখন বললাম, দাদু কোথায় এখন? আমাকে ওনার কাছে যেতে দিন। তখন সে জিন বিকট একটা হাসি দিয়ে বললেন, কবিরাজের কাছে কি যাবি? নিজের জীবনে চিন্তা আগে কর। দুজন লোক আসায় কবিরাজ তো বেঁচে গেছে, তুই কোথায় যাবি? তোকে কে বাঁচাবে? সে জিনের কথায় আমি উল্টো দিকে ঘুরে আয়েশার নাম ধরে একটা চিৎকার দিলাম। আমি বললাম, আয়েশা, কোথায় তুমি? এই কথাটা বলতে না বলতে সে জিন আমার পিঠে ওর পা দিয়ে আঘাত করে ফেলে দিলেন। প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণায় আমি ছিটকে পড়লাম দূরে। তখন সে জিন আমাকে বললেন, বলছিলাম না তোকে ছাড়বো না, এখন তোকে পায়ের নিচে পিষে মারবো। এই কথাটা বলতেই মুহূর্তে পিছন থেকে আসা পুরি জিনটাকে এমনভাবে আঘাত করলেন যে জিনটা আমার পায়ের কাছে এসে ধপাস করে পড়ল। জিনটা আমার পায়ের কাছে, আমি উড়ে দাঁড়ালাম। আমি যখন উঠে দাঁড়ালাম তখন আয়েশা আমার দিকে তাকিয়ে সেই জিনটার কাছে যেতেই জিনটা চিৎকার করে বলতে লাগলেন, ছাড় আমাকে, আমার কিছু হলে জিন সর্দার ছাড়বে না তোকে। সেই জিনের কথায় আয়েশাপুরী বললেন, তুই আমাকে আঘাত করলে তোকে ছেড়ে দিতাম, কিন্তু আঘাত করেছিস আমার কলিজায়, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার কলিজা, ওকে তুই আঘাত করে কিভাবে বেঁচে থাকবি? কথাটা বলে সে জিনের একটা পা এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন আয়েশা, আর একের পর এক আঘাতে মেরে ফেললেন সে জিনটাকে। জিনটাকে মেরে ফেলায় আমি ওকে বললাম, আয়শা, তুমি কি করলা? ওকে মেরে ফেললা? আমার কথায় আয়শা আমার হাত ধরে বললেন, চলো বাড়িতে চলো। তখন আমি বাড়ির দিকে যেতে যেতে বললাম, আয়শা, ওই জিনটা জিন সর্দারের লোক, ওকে মেরে ফেললা, এখন তো ঝামেলা হবে। ঝামেলা হলে হবে, ওর এত বড় সাহস হয় কি করে তোমাকে আঘাত করার? তোমাকে আঘাত করবে এটা আমি সহ্য করব?
একদমই না। না, আমি এটা কোনোভাবে সহ্য করব না। তুমি তুমি এসব নিয়ে চিন্তা করো না। যা হবে আমি দেখে নেব। এই বলেই দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম মা-বাবা খাবার খাচ্ছে। আমাকে ও আয়েশাকে দেখে মা বললেন, "নিশাত, কোথা থেকে ফিরলি? তোর কোনো সমস্যা হয়েছে নাকি? বৌমা আমাদের সাথে ছিল, হঠাৎ দেখলাম বাতাসে মিলে গেল। বৌমা তোর কাছে গেছে বুঝি? তুই ঠিক আছিস তো?" মায়ের কথায় আমি বললাম, "হ্যাঁ মা, আয়েশা আমার কাছে গেছে। আমি স্মরণ করেছিলাম তো ওকে। আর আমার কিছু হয়নি। বাজার গিয়েছিলাম, তাই ফিরতে রাত হলো।" আমার কথায় মা বললেন, "ও যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। বৌমা তুমি বসো।" মায়ের কথায় আমি বাজারগুলো ঘরে রেখে হাত মুখ ধুয়ে ওদের সাথে খাবার খেলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে ঘুমানোর আগে আয়েশার দিকে তাকিয়ে বললাম, "আয়েশা জানো, আমার ভয় করছে। জিনটাকে মারায় জিন সর্দার যদি তোমাকে কিছু করে, তোমার যদি শাস্তি হয়?" আমার কথায় আয়েশা বললেন, "তুমি চিন্তা করো না তো। ওই জিন সর্দার আমাকে শাস্তি দিতে পারবে না, কারণ আমি তাদের গোত্রের জিন না। আর আমি যে জিনটাকে মেরেছি ওরা পিশাচ গোত্রের জিন। ওদের গোত্রের বেশিরভাগ জিন খারাপ। ওদের জিন সর্দারও ভালো না। ভালো কোনো জিন গোত্র বা সর্দার হলে আমি ওনার সম্মানের ক্ষেত্রে হলেও সেই জিনটাকে ছেড়ে দিতাম। কিন্তু ওরা ভালো না বলে ওকে মেরে ফেলেছি। তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ঘুমাও।" আয়েশার কথায় আমি আর কিছু না বলেই ঘুমালাম। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আয়েশাও আমি পাশাপাশি দাঁড়িয়ে। আমাদের চারিদিকে দাঁড়িয়ে আছে আর আমাদের সামনে বসে আছে একজন। এরকম স্বপ্ন থেকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দেখলাম আয়েশা বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি কিছু বলতে যাব, তখন আয়েশা আমাকে অবাক করে বলল, "স্বপ্ন দেখেছ বুঝি?" "হ্যাঁ, দেখলাম তো। তুমি কিভাবে জানলা? আর ওরা ওরা কে ছিল? হুম?" আমার কথায় আয়েশা বললেন, "ওরা জিন সর্দারের জিন, ও জিন সর্দার ছিল। জিন সর্দার খবর পাঠিয়েছে আমাকে দেখা করতে বলছে।" আয়েশার কথায় ওকে বললাম, "তা এখন কি করবা? তুমি কি দেখা করবে ওনার সাথে?" আমার কথায় আয়েশা বলল, "না, আমি দেখা করব না। তুমি যতই না বলো, আয়েশা, আমি তো বুঝি এখানে কোনো ঝামেলা হবে নিশ্চয়ই।" আমার কথায় আয়েশা বললেন, "তুমি মিছে মিছে চিন্তা করো। ওই জিন সর্দার আমার কিছুই করতে পারবে না। তুমি ঘুমাও, আমাকে নিয়ে চিন্তা করো না।" আয়েশার কথায় আমি কথা না বাড়িয়ে চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়শা নেই। আয়শাকে না দেখে চিৎকার করে ওকে ডাকতে লাগলাম, "আয়শা! আয়শা! কোথায় তুমি?" আমার ডাকা আয়শা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, "এই কি হলো? আমি তো এখানে।" আয়শাকে দেখে আমি নিঃশ্বাস ফেলে বললাম, "ও, তুমি রান্নাঘরে? তোমাকে দেখে চিন্তা হচ্ছিল।" আমার কথায় আয়শা আমার কাছে এসে বলল, "তোমাকে না বলছি আমাকে নিয়ে চিন্তা না করতে? তুমি উঠো, উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। নাস্তা শেষে সালাম দাদুকে দেখে আসো। ওই জিনটা দাদুকে আঘাত করেছে। দাদু অসুস্থ।" আয়েশার কথায় আমি তাই করলাম। হাত মুখ ধুয়ে নাস্তা করে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। ওখানে যাওয়ায় দাদু বললেন, "নিশাত আসছিস? বস, বস এখানে।" দাদুর কথায় আমি পাশে বসে বললাম, "দাদু, ডাক্তার দেখাওনি? না দেখালে ডাক্তারকে ডাকি বা তোমাকে হাসপাতালে নিয়ে যাই?" আমার কথায় দাদুই বললেন, "একটু আগে ডাক্তার আসছিল। উনি দেখিয়ে এই ওষুধগুলা খেতে বললেন। তুই একটু ওষুধগুলো এনে দে না রে ভাই।" দাদির কথায় ওনাকে বললাম, "দাদি, চিন্তা করো না। আমি ওষুধ এনে দিব, চিন্তা করো না।" এদিকে তখন সালাম দাদু বললেন, "নিশাত, তুই ভালো আছিস তো? ও জিনটা তোর কোনো ক্ষতি করেনি?" "ক্ষতি করতে গিয়েছিল দাদু, কিন্তু করতে পারেনি। একটা আঘাত করছিল, পরে আয়শাপুরী এসে ওকে মেরে ফেলেছে।" "কি বলিস? মেরে ফেলছে? ও তো জিন সর্দারের লোক। এখন তো ঝামেলা হবে।" দাদুর কথায় আমি বললাম, "আয়শা বলছে কিছুই হবে না। ওসব নিয়ে চিন্তা না করতে।" তখন দাদু বললেন, "চিন্তা না করতে বললে কি হবে? ঝামেলা একটা না একটা হবেই। ওই সর্দার এত সহজে ছাড়বে না।" "হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা দাদু, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। নিয়মিত ওষুধ খেয়ে সুস্থ আগে হও। সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাব না। তুমি থাকো, আমি তোমার ওষুধ নিয়ে আসি।" কথাটা বলে দাদুর জন্য কিছু ফলমূল ও ডাক্তারের দেয়া ওষুধ নিয়ে আসলাম। এসে ওনাকে দিয়ে গেলাম, চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় আয়েশা বললেন, "ওষুধ এনে দিলা বুঝি?" ওর কথায় আমি বললাম, "তুমি বাড়ি থেকে এত কিছুর খোঁজ কিভাবে পাও? ও, তুমি অদৃশ্যভাবে আমার কাছে থাকো বুঝি?" "থাকবো না? আমার বরের যদি কিছু হয় তখন কি হবে?" "আরে, আমার লক্ষ্মী বউটার কত মায়া! আর পাখিটা? আচ্ছা, মায়াবী বউটা, ভাত খেতে দাও, খিদে পেয়েছে।" আমার কথায় আয়েশা আমাকে খাবার দেয়ায় ওকে বললাম, "খাওয়াই দাও।" হুম, আয়েশার কথায় ওর হাতে খাবার খাচ্ছি আর বলছি, "আমার আমার কি কপাল! কেউ কেউ মানুষের হাতে খেতে পারে না, আর আমি পরীর হাতে খাচ্ছি।" আমার কথা শুনে আয়েশা হাসতে হাসতে বলল, "এত কথা পাও কই, হ্যাঁ? চুপচাপ খাও তো।" তখন আমি খাবার শেষে শুয়ে আরাম করছিলাম। দিনের বেলা তেমন ভয় ও চিন্তা হয় না, কিন্তু রাত হলে ভয় হয়।
আমি জানি ওই জিন সর্দার কিছু না কিছু ঝামেলা করবেই। আমার ভাবনার আর ব্যতিক্রম হলো না। সেদিন রাতে ঘটনা এক অবাক করা ঘটনা ঘটল। আমিও আশা করি রাতের খাবার শেষে শুয়ে গল্প করছিলাম। এখন সময় বাবার চিৎকার দিয়ে আমাদের ডাকতে লাগলেন। বাবার ডাকেই ওনার ঘরে গিয়ে দেখি মা কেমন করছে। জিন ধরলে মানুষ যেমন অস্বাভাবিক কাজ করে সেরকম। মায়ের এমন অবস্থা দেখে মাকে ধরলাম। ধরে আয়শার দিকে তাকাতে আয়শা বলল, নিশাদ ছাড়ো মাকে, ওনাকে ছেড়ে দাও, আমি দেখছি ছাড়ো। আয়শার কথায় আমিও বাবা মাকে ছাড়ায় আয়শা দূর থেকে মায়ের দিকে তাকিয়ে বলল, বেরিয়ে আয়। কি বললাম শুনিসনি? ওনার শরীর থেকে বেরিয়ে আয়, মরতে না চাইলে বেরিয়ে আয় বলছি। আয়েশার কথায় মায়ের শরীর থেকে একটা কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এসে একটা জিনের রূপ নিল। জিনের রূপ নেওয়ার পরও আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আমাদের জিন সর্দার এটাকে সাড়া না দিলে এরকম অনেক সমস্যা হবে। কথাটা বলে চলে গেলেন সেই জিন। ও চলে যাবার পর মা আগের মতো পুরোপুরি সুস্থ হলেন। তখন বাবা আয়েশাকে বললেন, বৌমা ও কে ছিল? তোমার শাশুড়ির কিছু হবে না তো? বাবার কথার জবাবে আয়েশা বললেন, না বাবা, মায়ের কিছু হবে না, আপনি ভয় পাবেন না। আসলে জিন সর্দার আমাকে দেখা করতে বলেছিল, আমি ওনার কথায় দেখা করিনি বলে এই জিনটাকে পাঠিয়েছে। আপনারা ঘুমান, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। কথাটা বলে আমরা ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা এখন কি হবে? জিনটা যদি আবারও আসে তখন? আসবে না, ও আর আসবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না, ঘুমাও। আয়েশার কথায় ওর সাথে আর কিছুক্ষণ গল্প করে ঘুমালাম। আমি ঘুমানোর পর বেশিক্ষণ ঘুমাতে পারিনি, কারণ একটু পরেই ঘুম ভেঙে যায় ওই জিনদের যন্ত্রণায়। ঘরের বাইরে এসে অনেক জিন আওয়াজ করতে থাকে, কেউ বা কান্না করে, কেউ বা হাসে। আবার হঠাৎ করে কালো পোশাক পরে ভয়ঙ্করভাবে রুমে চলে আসে, আবার বাতাসে মিশে যায়। ওদিকে জিনদের অমন আওয়াজে মা বাবার ঘুম ভেঙে যায় আর ওরা ভয় চিৎকার করে আমাকে ডাকতে থাকে। তখন আমি ওদের সাহস দিয়ে বলি, মা বাবা ভয় পেও না, ওগুলো কিছু না। বাইরে যত আওয়াজ হোক ভয় পাবার দরকার নাই, তোমরা ঘুমাও। আমার কথায় মা বাবা চুপ করে শুয়ে রইলেন। এদিকে আয়শা আমাকে বললেন, নিষাদ তুমিও ঘুমাও। ওর কথায় আমি বললাম, কিভাবে ঘুমাবো? ওরা কি ঘুমাতে দিচ্ছে নাকি? মনে হচ্ছে ঘরের বাইরে বেশ কয়েকটা জিনিস যন্ত্রণা করছে। আমার কথায় আয়শা বললেন, একটু দাঁড়াও, ওদের শিক্ষা দিয়ে আসি। কথাটা বলে আয়শা বাইরে গিয়ে ওই জিনদের ধরে পেটাতে লাগলেন। এদিকে তখনই অন্য আরেকটা জিন আমার ঘরে চলে আসে। জিনটা আসে, আমি সেই জিনটার দিকে তাকাতেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে জিন রাজ্যে দেখতে পাই। আমাকে ঘিরে রেখেছে অনেক জিন, মাঝখানে জিন সর্দার বসা। এরকম দৃশ্য আমি স্বপ্নে দেখছিলাম। আমি নিজেকে জিন রাজ্যে দেখে চিৎকার করতে থাকি আর বলতে থাকি, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমাকে ছেড়ে দিন। আশা করি আপনাদের কাউকে ছাড়বে না, আমাকে কিছু করবেন না, ছাড়ুন আমাকে। আমার কথায় জিন সর্দার বললেন, এই চিৎকার করবি না, তোকে আমরা আমরা ধরে নিয়ে আসছি। তোর বউ আশা পড়ি যেন আমাদের কাছে আসে, তোকে কিছু করব না, চুপ করে বসে থাক। ওনাদের কথায় আমি ওখানে চুপ করে বসে রইলাম। এই ঠিক কিছুক্ষণ পর আশাপুরী সেখানে এসে উপস্থিত হলেন। আশাপুরীকে দেখে জিন সর্দার বললেন, আশাপুরী আমি তোমার কথা অনেক শুনেছি, কখনো দেখিনি। বেশ অবাক করা বিষয় তাই না? আমি তোমাকে ডেকেছিলাম, আমার আমার আদেশে তুমি এখানে আসতে রাজি হওনি। আর যখনই তোমার স্বামীকে ধরে নিয়ে আসছি তখনই চলে আসলা। হ্যাঁ, এত ভালোবাসা একটা মানুষের প্রতি? মানুষ হলেও ও আমার সাথে স্বামীর প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমাকে কেন ডাকছেন? কাজের কথা বলুন। আয়েশার কথা জিন সর্দার বললেন, তোমার মাঝে কি ভদ্রতা বলতে কিছু নেই নাকি? একজন জিন সর্দারের সাথে কিভাবে কথা হয় সেটাও কি জানো না? তা যাই হোক, তোমাকে কেন ডাকছি সেটা তুমি জানো। আমার গুপ্তধন পাহারাদার জিনকে তুমি মেরে ফেলেছো, কেন মারছো? কেন মারছো? জিন সর্দারের কথায় আয়েশাপুরী বললেন, আমরা জিন জাতি, তাই আমাদের সম্পদ বা গুপ্তধন পাহারা দেওয়ার দায়িত্ব দিতে হয় ভালো ও বিশ্বাসযোগ্য কাউকে। কিন্তু আপনি যাকে এই দায়িত্ব দিয়েছেন সে দিনের পর দিন গুপ্তধনের লোভ দেখিয়ে মানুষের ক্ষতি করছে। ওর এই অপরাধ ও আমার স্বামী নিষাদকে আঘাত করার কারণে ওকে হত্যা করেছি। আয়েশার কথায় জিন সর্দার বললেন, তুমি ওকে শাস্তি দেওয়ার কে? আমি সর্দার, তুমি ওর কথা আমাকে জানাতা, তা না জানিয়ে ওকে কেন হত্যা করেছ? আমার রাজ্যের জিনকে হত্যা করার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। তোমাকে আমি 10 বছরের শাস্তি দিলাম। জিন সর্দারের কথায় আয়েশা বললেন, 10 বছর কেন, 10 মিনিটের জন্য আমি কোনো শাস্তি মানব না। আমি কোনো অন্যায় করিনি যে শাস্তি পাবো। আয়েশার কথায় জিন সর্দার দাঁড়িয়ে বলল, কি, আমার মুখের উপর কথা? এই বলে হাত ইশারা করায় 3-4 জন জিন আয়শাপুরীর দিকে তেড়ে আসলো। আর তখনই মুহূর্তে আয়েশা তাদের মেরে আহত করে ফেললেন। আর জিন সর্দারকে উদ্দেশ্য করে বললেন, আমার বিষয় তো জানেন, জেনে শুনে আমার মুখোমুখি হবার সাহস কিভাবে দেখালেন?
আপনি এই রাজ্যে জিন সর্দার, এদের সর্দার কিন্তু আমার না। আজকের পর আমারও আমার স্বামীর পরিবারের কারোর দিকে নজর দিবেন না, ঝামেলা করবেন না। করলে সেটার পরিণতি ভয়ঙ্কর হবে। কথাটা বলে আয়েশাপুরী আমাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে আসার পর আয়েশা বললেন, তুমি কি ভয় পাইছো? ভয় পেও না, তোমার আয়েশাপুরী আছে না, আমি বেঁচে থাকতে তোমার বা তোমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আয়েশার কথা শেষ হতে না হতে একজন পরী হঠাৎ করে আমাদের ঘরে চলে আসলেন। প্রিয় লিসেনার, আশাপুরীর গল্পটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি এই গল্পের দ্বিতীয় বা শেষ পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। ধন্যবাদ। সাথে থাকবেন আর জানাবেন আপনারা কি কোথা থেকে শুনছেন, আর আমাদের গল্পগুলো কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন। সবাইকে নিরন্তর ভালোবাসা। ধন্যবাদ সাথে থাকার জন্য।